নমস্কার, দেখছেন এফসি স্টোরিজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবাশিস। আর আজকের পডকাস্টে যে মানুষটা আমাদের সাথে উপস্থিত হয়েছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সোশ্যাল মিডিয়া আমরা যারা ইউজ করি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে যারা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, আমরা তারা প্রত্যেকেই দেখেছি সেই মানুষটাকে, রাজুদা, সেই শিয়ালদার পকেট পরোটা। রাজুদা আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে। রাজুদা, তোমাকে এফসি স্টোরিজে ওয়েলকাম। নমস্কার। তোমার সঙ্গে আজকে আমরা গল্প আড্ডায় মেতে উঠবো। তো সবার আগে তোমাকে যে প্রশ্নটা আমি জিজ্ঞেস করবো বা যেটা জানতে চাইবো, দর্শকের মনে প্রচুর পরিমাণে প্রশ্ন, যে তুমি একজন সাধারণ পরোটা বিক্রেতা থেকে আজকে সোশ্যাল মিডিয়ায় একটা নাম তোমার হয়েছে, তো সেই পরোটা বিক্রেতা রাজু থেকে আজকে সোশ্যাল মিডিয়ার রাজু, এই হয়ে ওঠার গল্পটা। হয়ে ওঠার গল্প আজ থেকে 14 বছর আগে, আমার 14 থেকে 15 বছর আগে আমার জীবন ছিল, লাইফস্টাইলটা ছিল স্কুল জীবন, যেটা সাধারণ মানুষের হয়ে থাকে। সেক্ষেত্র থেকে শুরু করে যখন মাধ্যমিক দিলাম, দিয়ে যে 3 মাস ছুটি থাকে, আনন্দ উদ্দীপনা মনের মধ্যে, যে দিন কবে আসছে, মাধ্যমিকের রেজাল্ট বেরাবে। তো রেজাল্ট বেরালো যথাসময়তে, তখন যে 3 মাস খেলাধুলো, আনন্দ হয়ে যেগুলো একটা ন্যাচারাল ছেলের জীবনে হয়ে থাকে। তারপরে যে মাধ্যমিকের রেজাল্ট বেরালো, রেজাল্ট পেলাম, মনে আনন্দ খুশি যে উচ্চ মাধ্যমিক এইচএসে ভর্তি হব, যে আবার তো নতুন করে ভর্তি হতে হয়। তো 11-12 ভর্তি হব, তো আমিও হলাম বাংলা ইংরাজি কমন সাবজেক্ট। তো আমি নিলাম নিউট্রিশন ছিল, আর তোমার হিস্ট্রি ইতিহাস ছিল, আর বিশেষ করে আমার যেটা ছিল তোমার পল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। তো সব নিয়ে নতুন জীবন শুরু করলাম, যে জীবনে একটা স্বপ্ন, কলেজে যাব, ITI, যাই হোক কিছু একটা করব। সেই মুহূর্তে সংসারে একটা চরম দুর্দিন চলে আসলো। দুর্দিন কি, বাবার আর্থিক জায়গা খারাপ হয়ে গেল, সত্যি বলতে বাবার কর্ম খারাপ হয়ে গেল। তখন জীবনে একটা মারাত্মক দিন আসলো, যে একদিন কাজ নেই, 2 দিন কাজ নেই, 7 দিন, 1 মাস, যত দিন যাচ্ছে একটা গভীরতা, একটা চিন্তা। বাবা পেরে উঠছে না, যেহেতু দেখো আজকের দিনে কম্পিউটার মাস শিখতে হবে, বাবা বলছে যে আমার ক্ষমতার বাইরে। তখন মনে একটা চলে আসলো যে কি করি। তো বাবা তখন কি করব, বন্ধুবান্ধবের সাথে পরামর্শ করে স্কুল জীবন ত্যাগ করে চলে গেলাম ক্যাটারিংয়ে। কি ক্যাটারিং? মারোয়ারি ক্যাটারিং। কলকাতার বুকে নানান হোটেলে নানান রকম মারোয়ারিদের বিয়ে, গণপতি পুজো, রিসেপশন, যাই হোক নানা কিছু অনুষ্ঠান হয়। সেখানে কি করতে হলো, ট্রে ধরার কাজ। কিছু লোক করে পিক আপ, খাবারগুলো লোকের কাছে পৌঁছে দেয়, আর কিছু লোক পিক আপ, তাদের ড্রেস পরে, মাথায় টুপি, জুতো, তাদের একটা পোশাক ড্রেস আছে, ওটা পরে কি করতে হবে, ওই খাবারটা যে খাচ্ছে তার সাইডে ট্রে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। ধরো জুস, ধরো 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস কেউ খাচ্ছে, ওই বাবু যখন কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া শেষ হবে, ওই গ্লাসটা আমার নিতে হবে, তার পাশে আমার কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। জীবনটা অনেক কষ্টের, ওই সময়টা অনেক কষ্টের। তো কত পেতাম? 80 টাকা। তো সেখান থেকেই আমার জীবনযাত্রা শুরু। 1.5 বছর এভাবেই কর্মজীবন করে আমি বাড়ি আসতাম 11:42 বনগা লোকাল, লাস্ট ট্রেন যেটা বলে। তো আস্তে আস্তে কোনো একদিন এরকম কোনো এক পরোটা বিক্রেতার সাথে আমার পরিচয় হয়, যেহেতু টিফিন করতাম, আর আমাদের গোমাহাবড়া পরোটা মাস্ট। তো একসাথে আসা, 1 দিন 2 দিন 3 দিন, তো ওর হাত ধরে পরোটার লাইভ, আরও 14 বছর আগে। তো কি করলো, ভাই বলল কি যে এরকম দুপুরে যেতে হতো, 12টার ট্রেনে যেতে হতো, লাস্ট ট্রেনে আসতে হতো, তা তুই কত পাস? বললাম দাদা 80 টাকা, ওভার টাইম হলে 100 টাকা, আর কিছু লোক কোনো দিন 10-20 টাকা টিপস দিত, এই হচ্ছে ইনকাম। তো এই না করে একটা বিজনেসের মধ্যে ঢোক। আমি বললাম দাদা কি করব? তখন দেখো কাজের কিন্তু খুব একটা অবস্থা খারাপ। আজ থেকে 14 বছর আগে অতটা জনবহুল ছিল না, এতটা কর্মজায়গাও খালি ছিল না। আজকের দিনে যতটা সহজ, সেই দিনে ততটা সহজ ছিল না। সেই ক্ষেত্রে বলল ঠিক আছে, তুই একটা কাজ কর, পরোটা করা শেখ, যেহেতু এটার মধ্যে আমি আছি। তো দাদা আমি তো পারি না, কি করে ময়দা মাখাতে হয়, কি করে গুটি বানাতে হয়, কি করে পরোটা করতে হয়। বলো তুই যে টাকাটা তোরে ক্যাটারিংয়ে দেয় সে টাকাটা আমি দিচ্ছি, তুই আমার সাথে আসবি, কাজ কিছুই না, একটু জল ভরে দেওয়া, খাবারের দোকানে ন্যাচারালি যেটা হয়। আরও 1 বছর ওর সাথে আমি যাওয়া ধরলাম। তো আমাকে কম বেশি কিছু দিত, ক্যাটারিং চাইতে বেশি। সেখান থেকে ওর বাড়ি থেকে আমি পরোটা শিখলাম, আস্তে যত দিন যাচ্ছে কোনো ময়দা মাখা শিখলাম। এরকম ধীরে ধীরে 1 বছর পর ও আমাকে 50টা পরোটা দিল। ও
ওই পাওয়াটা নিয়ে কলকাতার বুকে শিয়ালদার আশপাশে কোনো একটা ফুটপাতে আমি বসলাম। এবার সেখান থেকে তুলে দিল, এ তুলে দেয়, ও তুলে দেয়, সে তুলে দেয়। ধরো 4 দিনের দিন আমি 50টা বেচতে পারলাম না, 5 দিনের দিন মানে কেউ জায়গায় বসতে দিতে চাইছে না, এই উঠে যা, এরকম ব্যাপার। তো কোনো এক মহান লোকের আমি নজরে পড়লাম। সে আমাকে বলল, কিরে বাবা এরকম মন খারাপ করে বসে আছিস কেন? বললাম দাদা এই ব্যাপার। যেই খুলে বললাম, তখন উনি বলল যে ঠিক আছে, এই রকম একটা খোলা জায়গা, একটা শাটার বন্ধ দোকান, মানে দীর্ঘদিনের দোকান উনি খোলে না, বলে তুই এখানে বসে বেচবি। আমরা দাদা কেউ কিছু বলবে না? বলল না, কেউ কিছু বলবে না, বললে আমার কথা বলবি, এটা আমারই চেনা জানার মধ্যে, তো এখানে বসে। ওই যে 50টা পাওয়াটার ওই জীবনযাত্রা শুরু। তখন মাসখানিক ওনার কাছ থেকে নেওয়ার পর উনি থেকে আমাকে করানো শেখালো যে এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। তো 50টা পাওয়াটা নিয়ে দীর্ঘদিন যেতে যেতে 50 পরে 70 হলো, 70-এর পরে 100 হলো। এই করতে করতে আমার 250 পিস পাওয়াটা যখন করলাম, তখন ধরো 5, 7, 8 বছর ধরে ওই লেভেলে চলছে। আস্তে আস্তে খাবারটা সুস্বাদু তৈরি করতে শিখলাম, আরও একটু পাওয়াটা ভালো করলাম, এইভাবেই গোটা দিন চলে যাচ্ছিল। এর মধ্যে চলতে 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 আমাদের জীবনে কিন্তু একটা খুব বিপর্যয়ের দিন আসলো, যেটা করোনা মহামারী। এই কিন্তু আমাদের মধ্যবিত্তর মধ্যে খুবই একটা বিপদের দিন আসলো, যে কোনো একদিন আমার বাড়িতে আলোকোটা কোনো এক বিকালে খবর আসলো যে লকডাউন। আদেও জানতাম না, যে কোনো দিন শুনিনি যে লকডাউন কী জিনিস, কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল কাল থেকে লোকাল ট্রেন বন্ধ। এটা কিন্তু রাতারাতি ঘোষণা হয়েছিল, যেটুকু আমার মনে আছে। প্রথম জনতা কার্ফু হলো, তারপর লকডাউন ঘোষণা হলো। তো সেই সূত্র ধরে 3 মাস, প্রায় 2 বছর মতো তো আমাদের জীবনের একটা বিপর্যয়ের দিন আসলোই। সবচেয়ে কষ্ট পেয়েছি আমাদের মতো মধ্যবিত্তরা, যারা দিন আনা দিন খাওয়া না ছিল আমাদের। এই কষ্ট কিন্তু আমরা এই যে টাকার হেরফেরেও বুঝতে পারি যে করোনা কী জিনিস, মহামারী কী জিনিস। মানে বিগত দিনে লোকে মা ঠাকুমা বাবা ঠাকুরদার মুখে শুনেছিলাম মহামারী, সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে গেল গোটা বিশ্ব যে মহামারী কি। আমরা কিন্তু আমাদের এই 2022-23-এ আমরা দেখে গেলাম, জানি না আর কোনো প্রজন্ম দেখতে পারবে কি না। তো এই দুর্দিন তো আমাদের হলোই, কি করব, কোথায় যাব, নেই কাজ, একটা হাহাকার পড়ে গেল। তো আমাদের জীবনেও এরকম দিন এসেছিল, যেহেতু গোছানো তো কিছুই ছিল না। আর তার থেকে বড় কথা, তোমার যে পেশা সেটা তো পুরোপুরি ট্রেন নির্ভর, পুরোপুরি ট্রেন নির্ভর। তারপরে বাসে যাওয়ার কোনো লাইন নেই, না আছে অটো রিক্সা, না কিছুই তো চললো না। তো সেই মুহূর্তে ওই বিপদ কাটিয়েও আবার ধীরে ধীরে আমাদের মানব সমাজ জেগে উঠলো, আবার যে যার কর্মজায়গা ফিরে পেলো, কর কারখানা যে যেখানেই করুক, ধীরে ধীরে সভ্যতা আবার মানে চালু হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমারও আবার নতুন করে আবার যাওয়া ধরলাম। এর মধ্যে আসলো সোশ্যাল মিডিয়া। কোনো একদিন কোনো একজন আমার ভিডিও করে ছেড়ে দিল, ছাড়ার পরে 2 দিন পর আবার একজন আসলো। এই করতে করতে যে জনপ্রিয়তা, সেটা আমি 250-300 পাওয়াটা থেকে 400-র উপরের পাওয়াটা লাভবান হলাম। আস্তে আস্তে ছড়িয়ে গেল যে রাজু নামে কেউ একজন পাওয়াটা বিক্রেতা আছে কলকাতায়। এই করতে করতেই আমার পাওয়াটার জীবন কাহিনী আজকে 2025। আচ্ছা, তো রাজুদা, যেমন তুমি বললে যে 2020-তে তোমার একটা কাজ বন্ধ হয়ে গেছিলো, সেই সময়টা কীভাবে চলেছিল? সেই সময়টা খুবই দুর্দিন। তো 2000 যাই হোক, 20 হোক 22 হোক, যে আমাদের যে করোনা মহামারী, প্রথম ধাপে তো কাউরই কোনো কর্মজায়গা ছিল না। প্রথম ধাপে প্রায় 3 মাস পর কি করি, তো আমরা একটা গাড়ি করে এখান থেকে যেতাম ইলেকট্রিক কাজে, সল্টলেক সেক্টর 5 ওই দিকটা, এবং রাজারহাটের কিছু জায়গা যে ফ্ল্যাটগুলো হয় না, ওর ওই যে কারেন্টের কাজ। এবার জানি না, এবার তবু কোনো একজনের মাধ্যমে গেলাম, যাই সীমিত মূল্যের মাধ্যমে 2-3 মাস আমি এই কাজটা করেছিলাম, ইলেকট্রিকের কাজ। তারপরে বাকি লকডাউনটা কীভাবে চলেছে? বাকি লকডাউন কোনো বাকি লকডাউন তো জানোই যে বাড়ি থেকে বেরাতে পারতাম না, পাড়ার মোড়ে মোড়ে বাস দিয়ে বেঁধে দেওয়া, এমনকি বাজারেও যেতে পারতাম না। এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেল যে ঘরবন্দি, মনে হলো জেলখানায় বসে আছি। পাড়ায় এমনকি যে সন্ধ্যাবেলা একটু চা খেতে যাব, আসতে গেলে চুরি করে যেতে হতো, আবার আসতে গেলে চুরি করে এদিক ওদিক তাকিয়ে মাঠ ঘুরে কিংবা পার্শ্ববর্তী গ্রাম ঘুরে ঢুকতে হতো। কোথায় মানে হিউজ একটা প্রশ্ন, কোথায় গেছিলি, কেন গেছিলি, পাড়ায় একটা হাহাকার। কম বেশি প্রত্যেক পাড়াতে এরকম হয়েছে যে ওই ছোঁয়াচে যে রোগটা, এমনকি পাড়ার মধ্যে অনেকে মারাও গেল, তাদের তো কোনো বডিই পাওয়া গেল না। একটা বিশৃঙ্খলা, একটা হাহাকার পড়ে গেল। সেই মুহূর্তে তো কোনো কর্মই নেই,
যাই হোক চলে গেছে। তার মধ্যে আমাদের সরকার কিন্তু আমাদের একটা বড় পদক্ষেপ নিয়েছিল, যে রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থাটা ছিল বলে কিন্তু আমাদের মতো কিছু সাম্প্রদায়িক লোক যাই হোক ফুটিয়ে দুটো খেতে পেরেছে। এইভাবেই চলেছে। তার যখন মোটামুটি একটু যানবাহন চলা শুরু হলো, তখন তো ট্রেন চলেনি, যাও দু একটা ট্রেন দিত, একমাত্র গভর্নমেন্ট সার্ভিসরা ট্রেনটা ইউজ করতো। তো সেইভাবে ওই ইলেকট্রিকের কাজটা করে আমাদের দিন চলেছে। আচ্ছা, খুবই কষ্টের মধ্যে গেছে। স্বাভাবিক ব্যাপার। তো তারপরে আজকের রাজুদা তুমি এখানে, তারপরে আবার আমাদের দিন আসলো, আবার লোকাল ট্রেন চালু হলো, আবার জায়গায় গেলাম যে দাদা সবই তো ঠিক। তার মধ্যে একটা কথা, কলকাতায় যেতে দিত না। কলকাতায় যেতে দিত না, যে গ্রাম থেকে কলকাতায় যাওয়া বারণ। এদিকে বিজনেসের ওইখানে গিয়ে কি করব, কি করে নিয়ে যাব, আর খাবে কে? মানুষ তো পুরো অচল, মানে খাওয়ার লোকটাই নেই। আবার সুদিন আসলো মানুষের জীবনে, আমরাও আবার 1-2 পা করে এগাতে আবার নিজের বিজনেস চালু করলাম। তারপর তো সোশ্যাল মিডিয়া জন্যেই আজকের এই জায়গা। তো সেদিনের রাজুদা আর আজকের রাজুদা, মানুষের ভালোবাসায়, গুরুজনদের আশীর্বাদে তুমি আজকে এই জায়গায়, সোশ্যাল মিডিয়ার দৌলতে। সোশ্যাল মিডিয়ার দৌলত তো 100 বার। সমস্ত ফুড ব্লগারদের, সমস্ত ফুড ব্লগার, তারা ভালো করলেও আমার কাছে একটা জায়গা, আর খারাপ করলেও আমার কাছে একটা জায়গা। আর সব সামনে একটা কথা কি, আজকে এই 14 বছর ধরেই কলকাতার একজন মহান লোক, নাম হচ্ছে স্বপনদা, উনি ছিল বলে আমি আজও আমার বিজনেসে, সোশ্যাল মিডিয়া যেমন একটা জায়গা আছে যে আমাকে লোক পরিচিতি দিয়েছে, কিন্তু একটা জায়গা গড়ে দিয়েছে কিন্তু একজনের দৌলত ছাড়া কিন্তু একজন কিছু করতে পারে না, একটা সাপোর্ট ছাড়া কেউ দাঁড়াতে পারে না। তো কলকাতার একজন মহান লোক ছিল, তার নাম স্বপনদা। স্বপনদা ছিল বলে এই প্ল্যাটফর্মটা আমি পেয়েছি, মানে জায়গাটা পেয়েছি, করে খাওয়ার জায়গাটা। আচ্ছা, তো আমরা সেই স্বপনবাবুকেও সাধুবাদ জানাই, কারণ এরকম ভালো মানুষ আছেন বলেই আমরা চলে যাচ্ছে, পৃথিবীটা চলছে। আমার মনে হয় পৃথিবীতে এখনো ভালো মানুষের 100 বার। ভালো খারাপ নিয়েই জগৎ, কিন্তু ভালো এখনো আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কিন্তু আমি তোমাকে যে প্রশ্নটা এখন করতে যাবো, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে তোমার কেমন লাগছে, এটা আমি বলবো না, নিঃসন্দেহে ভালো লাগছে। কারণ আজকে যখন দুটো মানুষ সেলফি তুলতে আসে, হ্যাঁ, তখন একটা গর্বের বিষয়। তার মধ্যে একটা কথা কি, ধরো আমি ট্রেন থেকে এই যে চাঁদপাড়ায় যখন আসলাম, মানে আমি ট্রেনের মধ্যে মিনিমাম 20 জন সেলফি তুললো, সে ছেলে হোক মেয়ে হোক, সবই আমার আদরের, সবই আমার সেনের। এই সোশ্যাল মিডিয়ায় এসে একটা জিনিস দেখলাম কি, যে মানুষের ভালোবাসার উপরে আর কিচ্ছু নেই। কোনো ভগবান তো আছে অদৃশ্য, ভগবান ঠাকুর দেবতা, আমাদের এই যে হিন্দু সমাজের 33 কোটি দেবদেবতা, যেটা বড়দের কাছে শুনেছি কিংবা কেতাব বই পড়ে জেনেছি, তো এটা তো অদৃশ্য। দৃশ্যমান ঈশ্বর কিন্তু এই মানুষ। দারুণ কথা বললে তুমি, যে মানুষের মধ্যেই সবকিছু। সবচেয়ে ভালো লাগে এইরকম একটা বাচ্চা, রাজু কাকা একটা সেলফি তুলবো, কিংবা 3টে পরোটা আনলিমিটেড তরকারি, এইরকম যদি 100 বাচ্চা থাকে, 80 জন জানে বর্তমান আজকের দিনে। তো এই সময়টাই মনে হয় না যে ওই সময়টাই আমার জীবনে একটা দুর্দিন এসেছিল বলে আজকে সুদিনটা পেয়েছি। একদমই। তো সোশ্যাল মিডিয়ায় এসে ভালো লাগার জায়গার অভাব নেই না। যখন কোনো ফুড ব্লগার কন্ট্রোভার্সি করে বা কিছু মানুষ কটাক্ষ করে, যেমন তুমি হইচইতে গিয়েছিলে, তো সেটা নিয়েও কটাক্ষ করেছে। যদিও আমি বলবো আমার ব্যক্তিগত অভিমত থেকে, যে আমরা একজন বাস কন্ডাক্টরের সোয়াগ কিন্তু একদম মাতিয়ে দেখি। আমি রজনীকান্তের কথা বলছি, উনি বাস কন্ডাক্টর ছিলেন, উনি কিন্তু ওনার সোয়াগটা কিন্তু আমরা মাতিয়ে দেখছি। তাহলে একজন পরোটা বিক্রেতা যদি সিনেমা করেন, সেক্ষেত্রে এর প্রতিবাদ কিন্তু যে হইচইয়ের, যার সাথে আমার অ্যাক্টিংটা হয়েছিল, একেন বাবু, বেঙ্গলি ফিল্মের একটা ভালো লোক, ওনার নাম অনির্বাণ চক্রবর্তী, উনি কিন্তু এর প্রতিবাদ নিজেই করেছে, যে আমরা তো বড় বড় লোক দিয়ে প্রমোশন করাই, তো একটা রাস্তার পরোটা বিক্রেতা কেন পারে না? এখানে ব্যঙ্গ করাটার কি আছে? তো ইচ্ছা শক্তি আর মনের জোর থাকলে মানুষ কি না পারে। তো যারা কটাক্ষ করছে, তুমি তাদেরকে নিয়ে তাদের আমি ওয়েলকাম জানাই, যে দেখো, যে ভালো খারাপ নিয়েই জগৎ। একজন যদি আমাকে নিয়ে কটূক্তি করে, আমি মনে করি আমার হয়তো কোথাও কিঞ্চিত ঘাটতি আছে, তার জন্যে সে আমাকে আমার চোখটা খুলে দিচ্ছে, হয়তো আমার কোথাও কোনো ভুল হচ্ছে। যেমন 3টে পরোটা কাউকে খেতে দিচ্ছি, খাবারটা দিয়ে কিন্তু আমি বলছি না যে আপনি ভালো বলুন, আপনি খারাপ বলুন, যে আপনি খারাপ বললেই আমি কিন্তু বাড়িতে অবজেকশনটা জানাতে পারবো। কালকে ওই নুন হয়নি, তেল হয়নি, ঝাল হয়নি, কিছু না কিছু ঘাটতি থাকতেই পারে, ওটা তো মেশিনে না, ওটা হাতে তৈরি হচ্ছে। তো আপনি যদি খারাপ বলেন, কালকের আপনার ওই খারাপটা কিন্তু আমি ভালো করতে পারবো। তো একটা মানুষ যখন আমাকে খারাপ বলছে, তো আমি ভাববো ওই লোকটা কেন আমাকে খারাপ বলছে,
আমার নিশ্চয়ই কোনো ভুল, আমার ঘাটতি আছে। তো উনি যদি আমাকে খারাপ বলে, ওটা কিন্তু আমি চিন্তা করবো যে ওই আঙ্কেলটা আমাকে খারাপ বলেছে, ওই জায়গা আমার ভালো হতে পারে, আমি খারাপ হতেই পারি। এত জনতার মধ্যে যে আমি ভালো হব, আমি সেরা হব, সে তো কিছু না। তো এখান থেকে আমি দর্শকদেরকে বলবো, এই কথাগুলো শুনলে বোঝা যায় যে একজন মানুষ আসলে সে ভেতর থেকে কতটা মানুষ। আমরা বহু মানুষকে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, বহু সেলিব্রিটিকে দেখেছি, অনেক কিছু হয়েছে তার প্রতিবাদ করেননি, অনেক কিছু হয়েছে সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। আমরা সেই সমস্ত মানুষদেরকে দেখেছি। আর আজকে এই মানুষটিকে দেখলাম, এই মানুষটিকে আমি সোশ্যাল মিডিয়ায় যতদিন দেখেছিলাম, এই মানুষটি আমি দেখে মনে হয়েছে সরল, সহজ সরল, সাদামাটা একজন মানুষ। এবং আজকে কথা বলে লিটারেলি মনে হচ্ছে যে সত্যি এইরকম সরলতা বা এই সারল্য একটা মানুষের জীবনে যে কতটা আশীর্বাদ হয়ে নামতে পারে, তা বোধহয় রাজুদাই দৃষ্টান্ত উদাহরণ। তার কারণ রাজুদা বিশ্বাস করেন যে স্বামী বিবেকানন্দের সেই কথা, জীবে প্রেম করে যেই জন সেই সেবিছে ঈশ্বর, মানুষের মধ্যেই ঈশ্বর বসবাস করেন। তো রাজুদাকে এবার আমরা কিছু পার্সোনাল কোশ্চেনে চলে যাব। রাজুদার জীবনে প্রেম এসছে কখনো? প্রেম এসছে স্কুল লাইফে, কিন্তু ধরে রাখতে পারিনি। দুঃখ হয়? মোটামুটি। তার সঙ্গে দেখা বা কথা হয় এখন? না, সে একজন পরস্ত্রী, অন্যের কারো বৌমা, কারো মা, কারো ওয়াইফ। আমি চাই না যে আমার এক ইশারায় তার জীবনে কোনো চরম ক্ষতি আসুক। কারণ আমি তো বিবাহিত, আমি তো সুখে আছি, তা সে সুখে থাকুক না। মানুষ যখন স্কুল লাইফ থাকে, জীবনে রং বদলাতেই পারে, এটাই। আচ্ছা, তো এখন তোমাকে যখন নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া তোমাকে দেখেছে, যে সেদিনের সেই স্কুল লাইফের রাজু, আজকের রাজু আলাদা, তো এত মানুষের ভালোবাসা পাচ্ছে, কোথাও কি মনে হয় সেই মানুষটার আফসোস হয়? হয়তো। তো ধরো এতদিন একরকম ছিল, এতদিন একজন সাধারণ শিয়ালদাতে বহু মানুষ পরোটা বিক্রি, বহু মানুষ পরোটা বেচে, তো সেই রকম একজন পরোটা বিক্রেতা তুমি ছিলে। আজকে সোশ্যাল মিডিয়ার রাজু পকেট পরোটা বিক্রেতা। তো এই রাজুদা কি এখন লাভ অফার পায়, প্রেমের অফার পায়? না, কারণ আমি বিবাহিত। কারণ আমি জানি যে দিন শেষে আমার জন্য কেউ একজন ওয়েট করছে। বৌদিকে ভালোবাসো? 100 বার। বিভৎস। বিভৎস। আমি বৌদিকে বলবো তুমি বিভৎস লাকি, এত ভালো একটা বর পেয়েছো। কারণ ও আমার বিয়ের পরই কিন্তু আমার কিন্তু একসময় কিছুই ছিল না, যাক 15 মাসেই কিন্তু আমার উৎপত্তি। আমি বিয়ের পরেই আমার, হয়তো কথাই আছে যে নারী শক্তি কিন্তু একটা বিশাল বড় শক্তি, কিন্তু আমার জীবনে ওই হচ্ছে নারী শক্তি। শিবরাত্রি চলছে, তো মেয়েরা বোধহয় শিবের মাথায় জল ঢালে এই কারণেই, যে শিবের মতো দেখতে সুন্দর বা শিবের মতো শক্তিশালী হবে, এটা তো হতে পারে না। ভগবানের সমান মানুষ শক্তিশালী বা ওরকম সুন্দর হতে পারি না, কিন্তু মানুষের মতো মানুষ হোক। তো আমি বৌদিকে বলবো, বৌদি বোধহয় শিবরাত্রিতে বিয়ের আগে বহুবার জল ঢেলেছে, যে কারণে তোমার মতো বর পেয়েছে। তো কথা সেটা না, কথা হচ্ছে এবার আমরা এমন কিছু প্রশ্নে যাব, যে প্রশ্নগুলো আমি তোমায় করবো, এক একজনের নাম বলবো, তোমার তাদের সম্পর্কে কি মনে হয় সেই কথাগুলো তুমি বলবে। আমি প্রথমে যার নাম বলবো সেটা হচ্ছে বিবাদীবাগের শুভদা, কি বলবে? আমি জাস্ট মানে এখনো নাম শুনিনি, বলো। বিবাদীবাগের শুভদা, উনিও পরোটা বিক্রি করেন, ঘুগনি আলুর দম বিক্রি করেন। শুভদা, আচ্ছা আচ্ছা, যেটা হাজরা মোড়ে। হ্যাঁ হ্যাঁ, ভালো লোক, আমার কাছে ভালো। মানে কিরকম? মানে উনি তো তোমার সম্পর্কে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি কটাক্ষ করতে, ওনার সঙ্গে উনি কটাক্ষটা দেখো যে যার ব্যক্তিগত। আমি ওনাকে পার্সোনালি ভালোবাসি, কারণ উনিও একটা ব্যবসাদার, আমি একটা ব্যবসাদার। আমি শিয়ালদা বুকে পরোটা বেচি, উনি কালীঘাটের বুকে পরোটা বেচে। আমি মনে করি শিয়ালদার কাস্টমার কালীঘাট যাবে না, কালীঘাটের কাস্টমার আমার কাছে আসবে না। হিট অফ দ্য মোমেন্ট কোনো দিন যদি হাজরা কিংবা কালীঘাটে কোনো বৃত্তান্ত দরকারে কিংবা পুজো পার্বণে যায়, তবেই হয়তো সোশ্যাল মিডিয়ার জামানা কেউ এক পলক শুভদাকে দেখতে যেতেই পারে। কিন্তু আমি যেটা আশা করি সেটা শুভদার নিজের কথা না, হয়তো ওনাকে দিয়ে বলানো হচ্ছে। তবে উনি যে কথাগুলো আমাকে নিয়ে বলছে, আমি তার স্বাগতম জানাচ্ছি, উনি বলুক। কিন্তু আমি চাই উনি ব্যবসা করছে, আমারই মতন ফুটপাতে হয়তো কোনো দোকান নেই, আমি যেমন খোলা আকাশের নিচে, উনিও। তবে আমি মনে করি ব্যবসাটা করাই ওনার ভালো। এবার উনি যদি কিছু ব্যক্তিত্ব প্রশ্ন করে ফেলে, ওনার পার্সোনাল ব্যাপার। আচ্ছা, তুমি চাঁদপাড়াতে এসছো, চাঁদপাড়ার কালিদি মিষ্টি দিকে নিয়ে কি বলবে? খুব ভালো, একজন অনেস্ট দুই মহিলা, প্রচণ্ড পরিশ্রমিক। এবং কোনো এক জায়গায় আমাদের একবার মিট হয়েছিল, দেবাশিস বলে একজনের চা বিক্রেতা, স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। তো এক পলক দেখেছিলাম, সাদা সিধা মহিলা, এবং একটা মহিলা মানুষ হয়ে একটা প্রতিষ্ঠান চালাচ্ছে। এই জন্য আমি তাকে কুন্নিত জানাচ্ছি যে ঘরের মা বোনরা আজও জেগে আছে, যে একটা
যার দৌলাতে 5 জন কিন্তু আহার করছে। ভর দুপুরে খিদে পেলে কিন্তু ছুটে গেলে কালীদের হোটেলে 2টো ভাত কিংবা সন্ধ্যার পরে 2টো রুটি একটু তরকারি পাচ্ছে। এটাই কিন্তু দুটো যে মেয়ে মানুষ হয়ে আজও যে জেগে করছে, এটাই হচ্ছে আমার কাছে অনেক। তবু কিন্তু ওনারা অনেক পারিশ্রমিক, কোনো সময় আলুর বস্তা মাথায় করে নিয়ে আসছে, কোনো সময় চালের বস্তা মাথায় করে নিয়ে আসে, না কারোর সাথে ভ্যাট বকে, না নিজেদের জীবন জীবিকা চালানোর জন্য কঠোর পরিশ্রম করছে। ওনার এই পরিশ্রমকে আমি কুন্নিত জানাই এবং স্বাগতম জানাই। বাহ। আর ডেকার্স লেনের অরুণ কাকুকে নিয়ে কী বলবেন? ডেকার্স লেনের অরুণ কাকু, অরুণ দা খুব ভালো লোক, অনেস্ট একজন লোক এবং একটা একদম ভদ্র ব্যবসায়ী। এবং উনি যে ঠাকুর দেবতা নিয়ে থাকে ওনাকে দেখলেই বোঝা যায়। আমার কাছে সত্যি উনি খুব ভালো মানুষ, দীর্ঘদিনের পরিচিত লোক। আজ থেকে না, ওনার কিন্তু পূর্বপুরুষের ব্যবসা ডেকার্স লেন। আমি কয়েকবার গিয়েছি। ওনার যে মানুষের সাথে কথা বলার ধরন, ভঙ্গিমা, মানুষকে ভালোবাসা, এবং কি যে একটা ছোট ব্যবসায়ীকে কিন্তু ফেলে না, যথেষ্ট বুদ্ধি দিয়ে যে রাজু এইভাবে চলতে হবে, ফুটবলারদের সাথে এইভাবে কথা বলতে হবে। উনি কিন্তু একটা অনেস্ট লোক। সত্যি ব্যবসায়ী ক্ষেত্রে ওরকম লোকের দরকার। আচ্ছা, এবার শেষ যে প্রশ্নটা করবো যাকে নিয়ে, তিনি হচ্ছেন ডিজে অরুণ বা ফোনপে পরোটা, কি বলবে? দেখো, মানুষটার সাথে আমার কখনো পরিচয় হয়নি, কিন্তু কিছু কিছু লাইভে ওনার সাথে কথা বলেছি। আমার সাথে একটা ভালো ব্যবহার, কিন্তু উনিও আমাকে ছাড়েনি। কিন্তু করুক, ওনার যে কথাবার্তার রঙ্গিমাগুলো আমার কাছে বাজে লাগে, কিন্তু ব্যবসায়িক হিসাবে ঠিক আছে। যে একটা প্রকৃত ব্যবসায়ী, আমি মনে করি ব্যবসাতে মনোযোগ দেওয়াটাই সবচেয়ে আসল, কারণ দিন শেষে কিন্তু ওই ব্যবসাটাই আগে। কারণ আমি মনে করি আমার বিজনেসটা হচ্ছে সবচেয়ে আগে। দিন শেষে ওই পরোটা না বিক্রি করলে কিন্তু আমার সংসার চলবে না। এটাই মনে করি যে উনি যাই করুক যেন নিজের কেরিয়ারটাকে ঠিক রেখে দেয়। উনি যেমন তোমার ব্যাপারে বলেছেন যে রাতের খাসি সকালে বাসি, তো তোমার পরোটাকে সত্যি বাসি যদি ওনার যুক্তিটা? দেখো, ওনার যুক্তি মানলে আমার বাসি, কারণ আমি খাবারটা কিন্তু রাত 12টার পরে তৈরি করছি। আর উনি কিন্তু পরোটাটা জায়গায় ভাজছে, কিন্তু ওনার খাবার আর আমার খাবারের মধ্যে ডিস্টেন্স আছে। না, সে তো অবশ্যই আছে, কিন্তু তোমার কি মনে হয় যে তোমার পরোটাকে সত্যি বাসি? সেটা তো কাস্টমার বলবে। যদি বাসি হতো এরকম লোক থাকতো না, এরকম লোকের রেসপেক্ট পেতাম না, ভালোবাসা পেতাম না। কাস্টমার গরম গরম পরোটা খাচ্ছে, তাহলে সেটা বাসি কি করে হচ্ছে? সেটাই হচ্ছে ওনার প্রশ্ন। আমার কাছে তো সেটাই কথা, কারণ খাবারটা আমি তৈরি করছি ঠিকই, যে রাত 12টায় আমি উঠছি বলে 12টাতেই পরোটাটা তৈরি করছি না। একটা 12 কিলো ময়দা সেট আপ করতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে। এবার ধরো পরোটাটা স্টার্ট হচ্ছে 2টোয়, 3টেই 45-এ আমার ট্রেনতে। একটা খাবার তৈরি করে প্যাকিং করে কলকাতা যাওয়া অবধি যে বিশাল ঠান্ডা থাকে তা না, আর বিশেষ করে 6টা থেকে 9টা 3 ঘন্টা গরম থাকে। কিন্তু লোকের কাছে এখনও, আমার কাস্টমারের কাছে আমি এখনও কোনো অবজেকশন পাইনি। আচ্ছা, তো উনি তো মনে করেন যে ওনার 400 কোটি ফেস ভ্যালু। তোমার কি মনে হয়, তোমার কতটা ফেস ভ্যালু আছে? ফেস ভ্যালু বলতে দেখো, মানুষের ভালোবাসার কাছে আর কিছুই নেই। 400 কোটি 500 কোটি পরের কথা, যে মানুষ আমাকে ভালোবাসছে, কেন বাসছে সেটা তো আমার আগে জানতে হবে। যে তুমি যে আমার কাছে আসছো, ভালোবাসা দিচ্ছ, এটাই তো আগে। যে 400 কোটি দিয়ে কি হবে? 400 কোটি লোক চিনে আমার কি হবে? আমার কাছে যে কটা কাস্টমার, তো আমার ঘর চাললে ওরাই আমার হচ্ছে একটা পরিবার। ওরাই আমার মানে ভালোবাসার একটা জায়গা। সত্যি তোমার সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে যে তোমার মতো মানুষ আমাদের এই সমাজে আরও প্রয়োজন, যাতে করে সমাজটা আরও সুন্দর হয়। তার কারণ এখন এই মানসিকতার মানুষের বড্ড অভাব। নেই বলবো না, আছে, কিন্তু তোমার মতো মানুষের বড্ড প্রয়োজন। তাই তোমার মতো মানুষ আমাদের সমাজে আরও তৈরি হোক। তোমার আগামী প্রজন্ম তুমি তোমার মতোই তৈরি করো, এরকমই সাদামাটা, এরকমই সহজ সরল, এরকমভাবে তৈরি করো, যাতে করে আমাদের আগামী সমাজটা আরও সুন্দর হয়। আর এবার আমরা যে প্রশ্নগুলোতে যাব, সেটা হচ্ছে যে সবার আগে তোমার সেই ভাইরাল ডায়লগটা আমরা শুনি। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম দিয়ে মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। বাহ! তো এইখানে যে ডায়লগটা তুমি, এই যে আপেল পেঁয়াজ, এই আপেল পেঁয়াজকে আপেল বলা কেন? পেঁয়াজটা আপেল কেন? যখন ভাইরাল হলাম না, মানে হচ্ছি সবে মানে লোকের যখন ক্রেডিটটা বেশি হচ্ছে, কোনো একদিন আমি পেঁয়াজ কিনেছিলাম বড়, এরকম দেখবা কলকাতার সাইডে বেশ সাদা সে পেঁয়াজটা এরকম বড় বড় পাওয়া যায়। তো পেঁয়াজটা যখন কাছি, লোকে বলছি কী ওটা, আমি বলছি আপেল। তো ওইটাই ধরে নিয়েছে আপেল পেঁয়াজ। তো ওই কথাটাতে দিয়ে সূত্র থেকেই আপেল পেঁয়াজ। এই ডায়লগটা যে তুমি যেটা বলো আর কি বিজনেস করার জন্য, তো ব্যবসার ক্ষেত্রে এটা তুমি ইউজ করো, এটা কি তুমি সোশ্যাল মিডিয়াতে আসার পরে ইউজ করো না তার আগে? না, আগে থেকে বরাবর চলছে। বরাবর চলছে। আচ্ছা।
মানে এটা লোককে ডাকার জন্য, লোককে ডাকার জন্য। যেহেতু যখন এই কেসটা ছিল না তখন তো আমরা একটা রানিং রাস্তায় পরোটা বেচতাম, তো তখন আমাদের চিল্লে বিক্রি করতে হতো যে আসুন, যেটা খাবার ন্যাচারাল, আসুন খেয়ে যাবেন, ভালো তরকারি ভালো পরোটা। আজকে নয় আমার লোক ডাকতে হচ্ছে না, কিন্তু দীর্ঘ 14 বছর ধরে তো আমি ডেকে বেচেছি, তো সেই জায়গাটা আমি কেন নষ্ট করব? তো আজকেও আমি ডেকে বেচবো, আগামীতেও আমি লোককে ডাকবো, কারণ আমি দোকানদার, আমার মাথা নিচু থাকবে, কাস্টমারের মাথা অবশ্যই উঁচু থাকবে, কারণ সে আসছে বলে কিন্তু আমার দৈনন্দিন জীবন চলছে, সংসার চলছে, বৃদ্ধ বাবা মাকে দেখতে পাচ্ছি এবং ঘরের অর্ধাঙ্গিনীকে ভালোবাসতে পারছি, সবই কিন্তু তাদের জন্যে, তো ক্রেডিটটা তাদের। তো এই যে তুমি ডায়লগগুলো ব্যবহার করছো বা ডায়লগটা ব্যবহার করছো, সিনেমাতে কখনো রাজুদার ডায়লগ শুনতে পাবো আমরা? নতুন রাজুদার নতুন রূপে, পরোটা বিক্রেতা রাজুদা হিসেবে নয়, হিরো হিসেবে কি রাজুদার কখনো দেখতে পাবো? সেরকম দিন আমি চাই না, আমি আমার পরোটার বিজনেস নিয়েই আমি হ্যাপি। এইবার তার মধ্যে কিছু জায়গায় যেতে হয়, যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকলে একটা জিনিস দেখলাম কি, কিছু জায়গায় যেতে হয়, যেমন খুলে বলছি, যেমন এই অস্মিকা অম্বিকা, এই দুটো মেয়ে আজকে পশ্চিমবঙ্গের মধ্যে মানে খুব জটিলতম রোগে ভুগছে। তো আমার তো মেল নেই, কিছু লোকের মেলে তারা আমাকে ইনভাইট করেছে, তো আমাকে দীর্ঘদিন ধরে ডেকেছে। তো বাড়ি গিয়ে দেখলাম যে যাওয়াটা মনে হয় আমার উচিত। দেখো, সব জায়গায় যে পয়সা আর্থিকতা দেখলে হয় না, আবেগ বলেও মানুষের জীবনে কিছু থাকে। যেহেতু শুনেছি 16 কোটি টাকা খরচা, অতএব সত্যিই হবে, যেহেতু একটা দুধের শিশু, আমাদেরও ঘরে আজ নায়ক কাল সন্তান হবে, যে সন্তানের যে যন্ত্রণাটা তো একটা বিবাহিত ছেলে বোঝে, এবং সেই মহিলাটা যখন মা হয় তখন জানে যে সন্তান কী জিনিস। আজকে আমরা বড় হয়েছি, আমরাও কারো সন্তান। আজকে এই রকম জায়গায় আমি গিয়েছি এবং তার জন্যে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করেছি সেজন্য ভালো হয়। এরকম কিছু জায়গায় আমার মনে হয় যাওয়া উচিত, যেখানে অর্থবাদে মানে আমার যদি একটা কথায় তার একটা উপকার হয়, তা আমি চাই আমি আরও 5 বার যেতে। তো তুমি অস্মিকা অম্বিকার কাছে গেছো? হ্যাঁ, কোনো এক জায়গায় তারা এসেছিল, সেই সূত্রে গিয়েছিল। আচ্ছা, অম্বিকা বলতে কি সেই মেয়েটা যে এখন হাসপাতালে ভর্তি আছে? একজনের বাড়ি রানাঘাট, একজনের বাড়ি সোনারপুর। এবার যে সম্ভবত রিধিকার বাড়িতে আমরা গেছিলাম, সোনারপুরে। হ্যাঁ, রিধিকার বাড়িতে আমরাও গেছিলাম। তো হ্যাঁ, এই দুটো বাচ্চার জন্য লাগবে, এবং আরো একটা বাচ্চা আছে যে খুব একটা লাইমলাইটে নেই, এই বাচ্চাটা হচ্ছে রিসেন্ট উঠেছে। হ্যাঁ, ও এখন হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ, হাসপাতাল, ওই যে নাকে পুরো। হ্যাঁ, ওই বাচ্চাটা এখন হাসপাতালে ভর্তি আছে। আর অস্মিকা আর রিধিকা দুজনে বাড়িতে আছে, তাও ওদের রোগটা জটিল। হ্যাঁ, কিন্তু সময় খুবই কম। তো আমি রাজুদার আমি একসঙ্গেই বলবো সমস্ত দর্শকের কাছে, যে আপনারা যারা এখন দেখছেন পডকাস্টটা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, অস্মিকা, রিধিকা বা ওই সেই মেয়েটি, আমি তার নাম জানি না, তো এদের জন্য যদি পারেন, নিজের দৈনন্দিন জীবনের কিছু খরচা থেকে আমরা চাইলে দিতেই পারি। বিশ্বাস করুন, যতই অজুহাত দিই, কিন্তু সেই অজুহাতকে সরিয়ে রাখা যায়, কারণ এখানে একটা জীবনের প্রশ্ন। আপনার একটা মানুষের সামান্য সাহায্য একটা জীবন বাঁচাতে পারে। কিন্তু সেদিন বিশ্বাস করুন খুব ভালো লাগবে যদি এই 3টে প্রাণ আমরা বাঁচাতে পারি। এরকম জায়গায় গেলেও খুব ভালো লাগে, মন মানসিকতা অন্যরকম লাগে। হ্যাঁ, কারণ আমরা তো প্রত্যেকটা সোম থেকে শনি আমরা তো আবেগের পিছনে দৌড়াচ্ছি, কি পয়সা। যেহেতু আমারও পরিবার আছে, আমারও স্বজন আছে, তো এই আর্থিক অনাটনের মানে এই যে কর্মজীবনের ফাঁকে যদি কোনো সমাজমূলক কাজ করা যায়, তো নিজেকে গর্বিত মনে হয়। আমি আমার ব্যক্তিগত মন প্রস্তুতে আজকে আমি 3টে বাচ্চার হিসাব করি, 16 কোটি করে 48 কোটি টাকা লাগবে। 10 লক্ষ মানুষ 480 টাকা করে দিলে কিন্তু তারা কিন্তু জীবনটা ফিরে পাচ্ছে, 3টে প্রাণ বেঁচে যাবে। তাই আমি যদি 500 টাকা ধরলাম, 500 টাকা রাউন্ড ফিগারে যদি ধরি, মানে আমরা যদি 500 টাকা করে দিতেই পারি, আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 12 কোটি ক্রস করে গেছে, তো 12 কোটি মানুষের মধ্যে 10 লক্ষ মানুষকে দিতে হবে, খুব বেশি দিতে হবে না। তো 10 লক্ষ মানুষ যদি 480 টাকা করে দেয়, 3টে প্রাণ বেঁচে। এইবার কিছু দর্শকের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গে এরকম বহুত আছে, কারো কিডনি খারাপ, কারো মানে খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো, সব জায়গায় যাওয়া তো সম্ভব না, একটা মানুষের সব জায়গায় যাওয়া সম্ভব না। এরকম থেকে জটিলতম রোগের পেছন কিংবা মানুষের
আর্থিক অবস্থা একদমই খারাপ, কি জনের অসুখ বিসুখ। আমি এক্ষেত্রে বলবো যে সাধারণ কোনো রোগ হলে সেখানে 10 লক্ষ 20 লক্ষ টাকা লাগলে আমাদের মতো পরিবার থেকে বের করা কষ্টকর, কিন্তু আমরা চেষ্টা করলে আশেপাশের একটা ব্লক কভার করলে আমরা নিতে পারবো। কিন্তু এখানে যদি প্রশ্নটা 16 কোটি টাকার, একটা মারাত্মক ব্যাপার, বিশাল অ্যামাউন্টের ব্যাপার, যে মানে আমাদের মতো লোকের মুখে বলা মানে বিশাল কিছু। সেই জায়গা থেকে সেই অ্যামাউন্টটা যেহেতু বড়, সেই জায়গা থেকে অনুরোধ করবো যে আপনারা যদি পারেন প্রত্যেকে একটু চেষ্টা করবেন ওই বাচ্চাগুলোর জন্য, যাতে আমরা আগামীর সেই প্রজন্মকে বাঁচাতে পারি এবং দেখি যে সেজন্য তার মায়ের কোলে সুস্থ জীবন যাপন আছে। এবার সবই ঈশ্বরের নীলা খেলা, সেই পাঠিয়েছে সেই নিয়ে নেবে। তার মধ্যে যদি আমরা যতটুক আমাদের কর্মক্ষেত্রের বাইরে থেকে যতটা পারি, কেউ তো মানে জীবনটা হারাতে চায় না। এবার আমাদের যদি অনেক সময় অর্থের চাইতে মুখের একটা কথারও অনেক দাম হয়ে যায়, তো হোক না, আমার একটা কথাতে যদি একটা 5 জন ছুটে আসে তাহলে ক্ষতি কি আসে? একদমই। তো রাজুদার কাছে এবার আমরা যাব, সেটা হচ্ছে যে রাজুদার আজকে শিয়ালদা স্টেশনে বলবো না, সংলগ্ন জায়গা, কোলে মার্কেটে পরোটা বিক্রি করতে। সেখান থেকে যেহেতু তোমার ভিড় বাড়ে, জনসমাগম বাড়ে, তুমি সেখান থেকে সরে এসে নীলরতন সাবওয়েতে আছো, নীলরতন হাসপাতালের সামনে যে সাবওয়েটা আছে সেই সাবওয়েতে তুমি আছো। তো পরবর্তীকালে কোনোদিন স্টল বা কোনো দোকান দেখতে পাবো রাজুদার, বা কোনো বড় রেস্টুরেন্ট? দেখো, আমি আজকে 14 বছর ধরে একটা ফুটপাতের রাস্তা, কলকাতার ফুটপাত মানে কিন্তু বিশাল কিছু। এবার 14 বছর ধরে কঠোর পরিশ্রম করে একটা রাস্তার পরে খালি আকাশের নিচে একটা ডেস্কির পরে ডেস্কি রেখে আমি পরোটা বেচি। আজকে আমি মানুষের জনপ্রিয়তা পেয়েছি। এই জনপ্রিয়তা পেয়েছি, এখন আমি যদি কিছু করি, এই জনপ্রিয়তা তো কালকে নাই থাকতে পারে। এই জনপ্রিয়তা না থাকলে আমার মনে সাহস আছে যে আমি 500 জায়গায় আমি 300 পিস পরোটা খোলা আকাশের নিচে বেচতে পারবো, সেটুকু আমার আশা আছে। আজকে যদি আমি ধরো আর্থিক, আমাদের তো খুব একটা বেশি না, যেটুকু সঞ্চয় আছে খরচা করে আমি একটা কোনো দোকান করে সাজিয়ে নিলাম, কালকে যদি এই কেসটা না থাকে আমার কাছে তো লোক আসবে না, আমি বেচতেও পারবো না। আমি কি দিয়ে দোকান ভাড়া দেবো, কি দিয়ে ইলেকট্রিক ভাড়া দেবো? যখন দোকান নেব নানান রকম চাপ চলে আসবে, এই পৌরসভাকে দাও, এই ইলেকট্রিক বিল দাও, এই পুজোর চাঁদা দাও। কিন্তু আমি যেই বিজনেসে করছি খালি আকাশে নিচে যাচ্ছি, বেচছি, কিনছি, বাড়ি আসছি, পরিবারকেও টাইম দিচ্ছি, তারাও করে দিচ্ছে, আবার পরের দিন ভোরবেলা চলে যাচ্ছি। মা সন্তানকে দেখতে পাচ্ছে, বাবা তার সন্তানকে দেখতে পাচ্ছে, ওয়াইফ তার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছে, তাদের সাথে তাদের নিয়ে বেরাতেও পাচ্ছি, আবার আমি আমার কর্ম করতে পারছি। কিন্তু দোকান এই মুহূর্তে আমার কোনো আশা নেই। এইবার পরে জেনে হলো সে আরও পরেরটা পরে দেখা যাবে। আরও 2, 4, 5 বছর আমি এভাবেই আমার বিজনেসটাকে করতে চাই। কারণ এই খোলা আকাশের নিচে বিজনেস করে একটা আলাদা মজা আছে, যে মানুষের ভালোবাসা আমি জানি যে এখানে লোকে আসবে, মানুষকে একদম কাছ থেকে পাওয়া যায়। কারণ দোকান করে নিলে আমি এই ভালোবাসা পাবো না, যেটা আমার মন থেকে বলছে। আচ্ছা, তো আমরা টিম এফসি স্টোরিজের পক্ষ থেকে তোমার ব্যবসার আরও অনেক অগ্রগতি কামনা করি, তুমি আরও অনেক বড় জায়গায় পৌঁছে যাও, আরও অনেক বড় হোক তোমার ব্যবসা। এবার আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ারে আসবো, তোমাকে বেশ কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের 2টো করে অপশান থাকবে, যে কোনো একটা অপশান তুমি চুজ করতে পারো। তো রাজুদা কি সিনেমা দেখে, বাংলা সিনেমা না হিন্দি? বাংলা সিনেমা। কিন্তু একটা ভিডিওতে তো আমি দেখেছি রাজুদা বলছে যে আমি বাংলা সিনেমা দেখি না, আমি হিন্দি সিনেমা দেখি। ওটা কোনো সময় কোনো কার্যক্ষেত্রে বলতে হয়, কারণ ভিডিও অন ক্যামেরায় অনেক কিছু, অনেক সত্তরে মিথ্যা করতে হয়। আচ্ছা, যেটা নিজের বিজনেসটাকে ঠেকানোর জন্যে। কিন্তু আক্ষরিক অর্থে যেহেতু পশ্চিমবাংলার বাসিন্দা, পশ্চিমবাংলায় জন্ম নিয়েছি, কলকাতার মানুষ, আমরা বাংলা ভাষা আমাদের সংস্কৃতি, তাই তো, তো বাংলাই আমার বেস্ট। আচ্ছা, তো বাংলার প্রিয় নায়িকাকে? কোনো এক সময় তো দেখো আমাদের ইয়ং জামানায় তো প্রসেনজিৎ রচনার তো একটা, প্রসেনজিৎ ঋতুপর্ণা রচনার তো একটা বিশাল মার্কেট, বিশাল দাপিয়ে গেছে যখন আমাদের আনন্দর সময় ছিল। তো এখন আমার মিমিকে ভালো লাগে। তো কোনো এক সময় কিন্তু আমাদের কাছে রচনা, প্রসেনজিৎ কিংবা ঋতুপর্ণা এরাই বেস্ট ছিল। আচ্ছা, এই যে তুমি বলে আমার মিমিকে ভালো লাগে, এই কথা বৌদির সামনে বুকবাজি বলতে পারবে? হ্যাঁ, বৌদিও জানে, সমস্যা নেই না। আচ্ছা, তাহলে আমরা যাব চা না কফি? চা। শাহরুখ না সালমান? শাহরুখ। জিৎ না দেব? জিৎ। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস না দারু? কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, চলো ঠিক আছে। তো রাজুদা, যদি কখনো ধরো বৌদিকে নিয়ে তুমি বেরিয়েছো, সেক্ষেত্রে রাস্তায় স্ট্রিট ফুড খাবে নাকি কোনো রেস্টুরেন্টে যাবে? স্ট্রিট ফুড। সেটা কি তুমি স্ট্রিট ফুড বিক্রি করো বলে স্ট্রিট ফুড, নাকি বরাবর স্ট্রিট ফুড পছন্দ? বরাবর স্ট্রিট ফুড পছন্দ করি, এবং কি আমি একটা খোলা আকাশের নিচে খাবার বিক্রেতা। যদি কোনো সময়
হয়তো কালকে কাজে যাব না, বিকালে বেরাতেই পারি, বেরালাম, যাচ্ছি কোথায় অশোকনগর, যেতে যেতে রাস্তার পরে একটা চায়ের দোকান, ওই জায়গাটা বসার একটা ফিলিংস আলাদা, আর ওই উপরে একটা কফি শপ সিঁড়ি দিয়ে ভেঙে ওখানে যাওয়ার একটা মজা আলাদা। কিন্তু ওখানে যাওয়ার জন্য অনেক ইউজ লোক আছে, কিন্তু ওই দোকানদার কাছে কিন্তু অনেকে যেতে চায় না। ওখানে আমাদের মতো লোক না গেলে তার চলবে কি করে। তো এতক্ষণ রাজুদার সঙ্গে আমরা গল্প আড্ডায় মেতেছিলাম, জানলাম রাজুদার জীবনের অনেক গল্প, অনেক উত্থান পতন, কীভাবে রাজুদা সোশ্যাল মিডিয়ায় এসে সবটাই আমরা প্রায় জানলাম। রাজুদার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা বেশ কিছুটা জানলাম, তবে আমি মনে করি ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি না জানা ভালো, এবং জানার চেষ্টা করাটাও ভুল। তো সেই জায়গা থেকে রাজুদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। এবং রাজুদার জন্য শেষ প্রশ্ন আমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে তুমি আজকের এই রাজুদাকে 10-এ কত দেবে? আমার কাছে আমি 10-এ 10। যদি তুমি রাজু নও, মনে করো তুমি রাজু নও, তুমি একজন সাধারণ দর্শক, আমার মতো একজন দর্শক, যাকে তুমি সোশ্যাল মিডিয়াতে দেখছো শিয়ালদা কোলে মার্কেটে পরোটা বিক্রি করছে এবং সেই জায়গায় আছে, তাহলে সেই রাজুদাকে কত দেবে? দেখো, সৎ পথে থাকতে পারলে সে তো মার্ক পাবেই। আমি তো চিরটা জীবনই সতের মধ্যে থাকতে চেয়েছি। আমি যথেষ্ট কর্ম করেছি। আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু একটা খাবার বাড়িতে তৈরি করে 1.5 গুমা থেকে 1.5 কিলোমিটার ভেতরে, মানে রাত 3টের সময় বেরোতে হয়। মানে কতটা ভয়ঙ্কর জানো, গ্রাম বাংলা এরকম রাস্তা, রাত 3টের সময় একটা ছেলে এক ভ্যান বোঝাই নিয়ে, কোনোটা জলের ড্রাম, 1 ডেস্কি পরোটা, 1 ডেস্কি তরকারি, এরকম ভয়ানক জীবন দিয়ে ঝড় বৃষ্টি, যখন যেই জামানা আসে, এই প্রবল শীত, এই যে বর্ষা, উপেক্ষা না করে কিন্তু আমার যেতে হয় কী করতে, পেটের তাগিদে। আমি তো অসৎ পথে করছি না, তবে আমি তো আমার জায়গায় ঠিক আছি। সেখান থেকে গোমা প্ল্যাটফর্ম গিয়ে 3:45-এর ট্রেন ধরে কলকাতায় কোনো দিন দাঁড়াতে হচ্ছে। বনগা লোকাল মানুষ জানে, কোনো দিন বসতে পারি, সপ্তাহে 7 দিনে 3 দিন বসতে পারি, 4 দিন শিয়ালদা অবধি দাঁড়িয়ে যেতে হয়। এই যে কঠিন পরিশ্রমটা, তো এই পরিশ্রমটাকে আমি আগে কুন্নিত জানাই। তো এই পরিশ্রমের মধ্যে থেকে যেতে পারলে মনে করি যে নিজেকে আমি নিজে গর্বিত। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি তো মানে মার্ক পাওয়ারই যোগ্য। তার মানে তুমি 10-এ 10ই দিচ্ছ? এবং আমরা চাই রাজুদা এরকম সারা জীবন 10-এ 10। তার মধ্যে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, মানুষের ভুল হতেই পারে। তো ব্যবসা ক্ষেত্রে যদি আমি কখনো কারো কাছে যদি কোনো ভুল কিছু বলে থাকি, যেহেতু চামড়ার মুখ, 10জনের সাথে কথা বলতে গেলে একটা ভুল কথা বেরিয়ে যেতেই পারে। তো আমি সমগ্র আমার কাস্টমার, মানে আমার হচ্ছে সেনর তুল্য, মানে আমার পরিবার, তাদের কাছে আমি করজোর করে ক্ষমা প্রার্থী যে কিঞ্চিত যদি আমার ভুল হয়ে যেতেই পারে, ভুল, আমিও একটা মানুষ, আমারও মুখ আছে, আমারও ভুল হতেই পারে। তো আমি যদি কোনো সময় আমার এই যে অডিয়েন্স, মানে যারা আমার কাস্টমার, যারা আমার লক্ষ্মী, তাদের যদি কোনো সময় কিঞ্চিত মানে কষ্ট দিতে পারি, দিয়ে থাকি, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই ক্ষমতাটা বোধহয় সবার মধ্যে থাকে না, যেটা তুমি শেষে করলে, সেটা হচ্ছে যে ভুল হতেই পারে, ভুল তো মানুষেরই হয়। তো সেই জায়গা থেকে ক্ষমা চাওয়ার ক্ষমতাটা, এটা সবার হয় না। এটা সত্যি যারা বড় বড় মানুষ আমরা ইতিহাসে দেখেছি বা এখনও দেখে আসি, যারা বড় বড় জায়গায় আছে, তাদের মধ্যে এই ক্ষমতাটা থাকে বলে হয়তো তারা সেই জায়গায় পৌঁছে। 100 বার। তো তোমার মধ্যে এরকম এই ক্ষমতাটা ভগবান আরও দিক, এবং তুমি আরও বড় হও, যেটা আগেই বলছিলাম। এবং আর একটা জিনিস যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে রাজুদা প্রত্যেক দিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি করে? রাজুদার 24 ঘন্টার রুটিনটা কি? 24 ঘন্টার রুটিন হচ্ছে, আমি তাহলে আমার প্রথম থেকেই শুরু করলাম। আমাদের রাত 12টার থেকে ঘুম থেকে উঠতে হয়। রাত 12টায় মা, বাবা, বউ 3জন উঠে সেট আপটা তৈরি করে। মানে ডিম সেদ্ধ আগে হয়ে যায়, তারপর আলুটাকে বসিয়ে দেয়, আলুটা সিদ্ধ হয়ে গেল, নামিয়ে দিল, আলু সাইড হয়ে গেল। এইবার 15 থেকে 16 কিলো ময়দা হয় আমার। 15-16 কিলো ময়দা আমরা 9টায় মেখে রেখে দিই। এইবার ওই 12টায় উঠে ময়দাটাকে লেচি করতে হয়। ধরো 300, 400, 500, যাই হোক, লেচি করার পর পরোটাটা 1-150 হওয়ার পর আমার ওঠা, ধরো 1টা থেকে 1:30 কিংবা 1:45 আমি উঠে যাই, আমি পরোটাটা ভাজি। এই হচ্ছে শুরু। এইবার ভেজে সব তরকারি গুছিয়ে 1.5 কিলোমিটার যেতে হয় গুমা থেকে স্টেশনে উঠে ভ্যান থেকে মাল নামিয়ে আবার ভ্যান গ্যারেজ করে, এইবার ট্রেনের খবর, ট্রেন আসলো, উঠতে হচ্ছে। লোকাল ট্রেনের আমাদের ভ্যান্ডার বলে আছে, ভ্যান্ডারে উঠে শিয়ালদা নেবে, মালগুলো নামিয়ে গন্তব্যস্থানে যাওয়া। সেখানে আমি যাওয়ার আগে লোকে দাঁড়িয়ে থাকে। এই কিন্তু একটা আলাদা ভালোবাসা, যেটা দীর্ঘ 14 বছরে হয়নি। আমি যাওয়ার আগে লোকে, যাই হোক, সে খাক না খাক, সেলফি তুলুক,
আমার কাছে রাজুদা কেমন আছো জিজ্ঞাসা করুক। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এমন এমন জায়গা থেকে শোনা যাচ্ছে রাত 2টো থেকে লোকে দাঁড়িয়ে আছে যে সে কে সেই রাজুদা। এই যে এই একটা আমার জীবনে প্রাপ্য ছিল, আমার হয়তো আমি মানে কোনো দিন ভাবতেও পারিনি যে এরকম দিন আমার জীবনে আসবে। তো এইবার দেখো, একটা দোকান যতই ফুটে হোক সাজাতেও আধা ঘন্টা টাইম লাগে, লোকের কিচমিচ যেতে হয়, সবগুলো পরিষ্কার করতে হয় যেহেতু লোকের খাবার। আশা করি ভালো ব্যবহার ভালো করে দিতে পারলে লোক এমনিতেই আসবে আমার কাছে, তা না হলে এই সাবওয়ের ওখানে লোক যেত না। যে জায়গাটা ছেড়ে দিয়ে যেখানে গেছি ওখানে একটা সময় মশা থাকতো না, আর ওই জায়গাটা আমি পুরো জমজমাট করে ফেলেছি, মানে প্রশাসনিকও কোনো চাপ নেই, সব বলছে তুই কর। এই জায়গায় একসময় সকালবেলা কেউ আসতোই না ভয়তে, আর সেই জায়গায় এখন লোকের চাপ মারা কি, দুষ্টু লোক থাকবে না, বদমাইশরা থাকবে না, মানে কলকাতায় যত আছে না আর কি, হ্যাঁ, আজে বাজে লোকজন তারা থাকবে না। জায়গাটা একটা নির্জল জায়গায় যদি 10 জন লোকের ভিড় থাকে তাহলে কিন্তু উপর মহলও চায় যে না জায়গাটা এইভাবে থাক, আর ও তো করে খাচ্ছে। আমাকে কিন্তু কেউ তাড়ায়নি ওখান থেকে, কেউ তাড়ায়নি, কেউ উঠেও যেতে বলেনি, বলে যেহেতু সাবওয়ে একটু সাইড করে যাতে মানুষও চলতে পারে। তো আমার একটা জিনিস কি, আমাকে মানুষ ভালোবাসে, তো মানুষের ভালোবাসাটা যেন আমি চিরজীবন দিতে পারি। এইবার সেখান থেকে সকাল 6টা থেকে বেচা কিনা, একে 4টে দাও, ওকে 3টে দাও, ওকে 10টা দাও, এ খাবে, এ নিয়ে যাবে, ওকে জল দাও, এরকম দীর্ঘ লোকের সাথে নানান কথা বলে, এ সেলফি, ওর সাথে কটা জেঠিমা কাকু কাকিমা, এরকম পরে 11টা 20 ট্রেন, এমন দিন আসে খাওয়াই হয় না। 11টা 20 ট্রেন ধরতে পারলে মনে হয় কি আধা ঘন্টা আগে বাড়ি চলে আসতে পারবো, আমারও তো রেস্টের দরকার আছে। এবার 11টা অবধি বেচা কিনা, কোনো দিন 10টায় হয়ে যায়, কোনো দিন 10:30, কোনো দিন 11টা। এইবার 11টা 20 হাবড়া লোকাল ধরে গুমা নেমে মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে, অত বাজে না, 1টা 1:30টার মধ্যে গুমা বাড়ি। এইবার ধুয়ে মেজে স্নান খাওয়া দাওয়া, এই হচ্ছে রেস্ট। আচ্ছা, আর তারপরে আবার সেই 12টা আবার সেই কালকে সেট আপের জন্য নিজেকে তৈরি করতে হয়, আর এর আগে বাড়ির মেম্বাররা কিছু করে রেখে দেয়। যাই হোক, রাজুদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, আমাদেরকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। কারণ তুমি বললে, অফ ক্যামেরায় বলছিলে যে তুমি প্রায় ঘুম কামাই করে তুমি আমাদের এখানে এসছো, সে কারণে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভালো থেকো, এরকমই ভালো থেকো, আর এভাবে ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমরা আগামী দিনে আরও সুস্বাদু পরোটা তোমার হাতে এটাই হচ্ছে কথা, যে দোকানপাটের চাইতে যেন লোকের কাছে খাবারটা আরও ভালো করে তৈরি করে দিতে পারি, যে লোকে যেন নাম করে যে দেখো হাতে করা জিনিস কম বেশি খারাপ ভালো হতেই পারে। তো আরও যেন, এটাই আমার প্রাপ্য, আমি যেন মানুষের ভালোবাসাটা পাই, কারণ অর্থের চাইতে ভালোবাসা আমার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, রাজুদা খুব ভালো থেকো, খুব ভালো রেখো। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। সকলকে আমাদের পক্ষ থেকে বিদায়।